কি জানেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী কারেন্সি কোনটা? এটা হচ্ছে কুয়েতি দিনার। আর পৃথিবীর সবচেয়ে উইকেস্ট কারেন্সি হচ্ছে ইরানিয়ান রিয়াল। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা কারেন্সি কিভাবে স্ট্রং হয় অথবা একটা কারেন্সি কিভাবে উইক হয়, কি কি ফ্যাক্টরস এটার উপরে নির্ভরশীল। আমি যদি টাকাকে অনেক বেশি শক্তিশালী করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অথবা টাকার ভ্যালু যে কম এটার কারণই বা কেন, এই পুরো ডিটেলস আমরা জানবো। ইন্টারেস্টিং একটা জিনিস বলি আপনাদেরকে, জিম্বাবুয়ের টাকার মান এতই কমে গেছিল যে মানুষজন বস্তায় করে টাকা নিয়ে যেত শুধুমাত্র পানি অথবা রুটি কিনতে। 1972-তে $1 সমান যেখানে 7.7 টাকা ছিল, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে সেটা 124-এ দাঁড়ায়। তার মানে গত 50 বছরে টাকার ভ্যালু ড্রপ করেছে 94%। মানে সেই সময় 7 পয়সা এখনকার দিনের 100 টাকা সমান। শুধু তাই না, মাত্র 2 বছর আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 10 লাখ টাকা থাকতো সেটা এখন হয়ে গেছে নেমে 6 লাখ টাকায় নেমে আসছে। এটা কেন হলো, কিভাবে হলো? এক কথায় বলতে গেলে কারেন্সি স্ট্রেংথ। এই সব কিছু এই একটা জিনিসের উপর নির্ভর করে। ওকে, ডিটেলসে যাওয়ার আগে তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিই। আপনারা যদি বিদেশে থাকেন এবং আপনারা দেশে টাকা পাঠাবেন, সবচেয়ে বেস্ট ওয়ে এবং বেস্ট অ্যাপ হচ্ছে TapTapSend। আপনি যদি চান একদম নির্ভেজাল ভাবে টাকা পাঠাইতে, জিরো ট্রান্সফার ফিজ, অ্যামেজিং রেটস পাবেন, আবার গভর্নমেন্ট থেকে এক্সট্রা ইনসেন্টিভসও পাবেন, তাহলে আজকে আপনারা TapTapSend ইউজ করে ফেলেন। আর USA, কানাডা, ইউরোপ, UK, UAE থেকে ফার্স্ট টাইম পাঠাইলে আপনারা পাবেন এক্সট্রা আরো $10, পাউন্ড অথবা ইউরো অথবা কানাডিয়ান ডলার অথবা 50 AED, ডিপেন্ড করতেছে আপনি কই থেকে পাঠাচ্ছেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, এমনকি ক্যাশ পিকআপও অ্যাভেলেবল। জিনিসটা খুবই সিম্পল, শুধু নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে NS10 এই কোডটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনারা এই সুবিধাটা অ্যাভেল করতে পারবেন। একদম লাইফ হয়ে যাবে ইজি। যাই হোক, লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। টাকা এই জিনিসটা গত 5 বছরে মানব জাতির ইতিহাসে কিন্তু এক্সিস্ট করত, কিন্তু ডিফারেন্ট ফর্মে। যেমন ধরেন এক সময় ছিল বার্টার সিস্টেম, অর্থাৎ যেখানে আপনি পণ্যের বিনিময়ে পণ্য এক্সচেঞ্জ করা হইতো। এরপর আরো অনেক ধরনের মিডিয়াম অফ এক্সচেঞ্জ আসছে, যেমন ধরেন কয়েন, লবণ, পশুর চামড়া, ওয়েপেন, গোল্ড ইত্যাদি ইত্যাদি। তবে এগুলোর মধ্যে সর্বশেষ সিস্টেমটা হচ্ছে ব্রেটন উডস এর গোল্ড প্রাইস স্ট্যান্ডার্ড সিস্টেম, যেটা 1973 সালে এসে শেষ হয়ে যায়। এরপর আসে আমাদের কারেন্ট কারেন্সি সিস্টেম, যেটাকে বলা হয় ফিয়াট মানি, যেখানে টাকার ভ্যালু নির্ধারণ করা হয় মূলত সাপ্লাই এবং ডিমান্ডের ভিত্তিতে। চলেন এবার আমরা আরো মেজর কিছু ডিটেলসে ডিপ ডাইভ করি। প্রথমত হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটের বাড়া কমার সাথে ইনফ্লেশন রেট এবং এক্সচেঞ্জ রেট ডিরেক্টলি কানেক্টেড। যখন একটা কান্ট্রির ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন মানুষজন সেই কান্ট্রিতে ইনভেস্ট করার ইন্টারেস্ট বেড়ে যায়, কারণ ইন্টারেস্ট রেট বেশি মানে আমি যত ইনভেস্ট করব সেটার আমি রিটার্নটাও বেশি পাবো। এর ফলে ফরেন ইনভেস্টররা অ্যাট্রাক্টেড ফিল করে এবং সেই দেশের ডোমেস্টিক কারেন্সিতে ফরেন ক্যাপিটাল বেশি আসা শুরু করে। অ্যাজ এ রেজাল্ট সেই দেশের কারেন্সির ডিমান্ড বৃদ্ধি পায় এবং সেটা এক্সচেঞ্জ রেটটা অনেক বেশি ইমপ্রুভ করে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইনফ্লেশন রেট, এবং এইটা হইতেছে ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস যেটার উপরে একটা কারেন্সির স্ট্রেংথ ডিপেন্ড করে। আপনার দেশের ইনফ্লেশন রেট যত বাড়বে তত আপনার দেশের টাকার ভ্যালু তত বেশি কমবে, কারণ ওই টাকার এগেনস্টে আপনার পারচেসিং পাওয়ার বা কোনো কিছু কেনার ক্ষমতা দিনে দিনে কমতে থাকে। লাইক যে জিনিসটা আপনি 2015 সালে লেটসে 10 টাকায় কিনতেন, সেটা এখন আপনার কিনতে হচ্ছে 20 টাকায়, অর্থাৎ আপনার টাকার ভ্যালু বা টাকার মানটা কমে যাচ্ছে। আর আমাদের দেশের ইনফ্লেশন রেট অফিসিয়ালি হচ্ছে 9.81%, যেখানে ইউএস এর ইনফ্লেশন রেট হচ্ছে 3.4% আর কুয়েতের হচ্ছে 3.17%। নেক্সট ফ্যাক্টরটা হচ্ছে আমদানি রপ্তানি। একটা দেশ এক্সপোর্ট করার মাধ্যমে টাকা কত ইনকাম করছে এবং ইম্পোর্ট করে কত টাকা ব্যয় করছে, এইটার উপরেও তার কারেন্সি স্ট্রেংথ অনেক নির্ভরশীল। আপনি সবসময় চাবেন যে এক্সপোর্ট যেন বেশি হয় ইম্পোর্টের থেকে। ধরেন আপনি এক্সপোর্ট করলেন 100 টাকা আর ইম্পোর্ট করলেন 200 টাকা, তাহলে আপনার এই 100 টাকা এই যে এক্সট্রা, এটাকে বলা হয় কারেন্সি ডেফিসিট। যদি এমন হয় যে আপনি এক্সপোর্টের থেকে আপনি ইম্পোর্ট বেশি করলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকার যে ভ্যালুটা বা টাকার যে মান এটা কমে যাবে, যেটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এই জিনিসটা একদম খাঁটি বাংলায় বলতে গেলে জিনিসটা খুবই সিম্পল। যেহেতু আপনার বেশি ইম্পোর্ট করা লাগে তাই আপনার ফরেন কারেন্সি লাগে বেশি, আর আপনি এক্সপোর্টের থ্রুতে ফরেন কারেন্সি কম পাচ্ছেন। আবারও সেই ডিম্যান্ড আর সাপ্লাইয়ের খেলা চলে আসলো এখানে। 2022-2023 ফিস্ক্যাল ইয়ারে বাংলাদেশের এক্সপোর্ট আর্নিং ছিল 64.5
$1.55 বিলিয়ন, যেখানে ইম্পোর্ট পেমেন্ট ছিল অ্যারাউন্ড $90 বিলিয়ন। সো ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য ডেফিসিট, রাইট? আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে পাবলিক ডেট। একটা দেশ যখন বড় বড় পাবলিক সেক্টর প্রজেক্টসগুলোর জন্য ম্যাসিভ অ্যামাউন্টসের লোন নেয়, তখন সেই দেশের কারেন্সির ভ্যালু কমে যায়। কারণ হচ্ছে তখন পুরো দেশটাই বড় পাবলিক ডেটের নিচে পড়ে যায়, যার ফলে ইনভেস্টরদের কাছে সেখানে ইনভেস্ট করাটা আর খুব একটা অ্যাট্রাকটিভ থাকে না, কারণ তখন ওই দেশের ইনফ্লেশন রেট বেড়ে যায়, দেশের সরকার আরো বেশি টাকা ছাপানো শুরু করে দেয়। আবার যদি শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাহলে তো আর কোনো কথাই নাই। যেমন কিছুদিন আগে আমরা একটা নিউজে দেখেছি যে বাংলাদেশের মাথা পিছু ঋণ হচ্ছে $1.5 লক্ষ। 2023 সালে বাংলাদেশের টোটাল ন্যাশনাল ডেট ছিল $161.07, যেটা 2024-এ ধারণা করা হচ্ছে প্রায় $189 বিলিয়ন গিয়ে ঠেকবে, আর 2029 সালে হবে প্রায় $364.82 বিলিয়ন। চিন্তা করা যায়। নেক্সট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি। ইনভেস্টরদের কাছে খুবই স্বাভাবিক সেফটি এবং সিকিউরিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, আর সেখানে পলিটিক্যাল স্টেবিলিটি হচ্ছে একটা বড় ধরনের কনফিডেন্স বুস্টার। যেই দেশে পলিটিক্যাল গ্যাঞ্জাম কম, সেই দেশের কারেন্সির ভ্যালু বেশি। যেই দেশে পলিটিক্যাল গ্যাঞ্জাম বেশি, সেই দেশে কারেন্সির ভ্যালু কম। এটার কারণ হচ্ছে পলিটিক্যাল যদি গ্যাঞ্জাম থাকে, তখন ইনভেস্টররা দে ফিল রিস্কি যে এখন ইনভেস্ট করাটা ঠিক হবে না, তখন তারা ইনভেস্ট কম করে। সো ইনভেস্ট কম করলে তো সেটা তো কারেন্সিকে এফেক্ট করে নেগেটিভলি। এছাড়াও একটা স্টেবল গভর্নমেন্টের স্ট্যাবলিশড রুলস এবং রেগুলেশনস যদি মেইনটেইন করা হয়, তাহলে সেটাও একটা অনেক বড় কনফিডেন্স দেয় ইনভেস্টরদেরকে। দুঃখের বিষয় হচ্ছে 2022 সালের পলিটিক্যাল স্ট্যাবিলিটি দেখলে বাংলাদেশ আছে বর্তমানে 193টা দেশের মধ্যে 166 নম্বরে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে রিসেশন, বা আমরা বলতে পারি অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দা বা রিসেশন যদি চলে, সেই ক্ষেত্রে এটাও কারেন্সিকে নেগেটিভলি ইম্প্যাক্ট করে এবং কারেন্সির মানটা কমিয়ে দেয়। এবং এটার কারণ হচ্ছে ইকোনমিক আউটলুকটা তখন খারাপ দেখায়, যেটা ইনভেস্টরদের জন্য অনেক অ্যালার্মিং। এর পাশাপাশি ইন্টারেস্ট রেট কমে যাবে, যেটা ইনভেস্টরদের জন্য ইকোনমিক গেইনটা কমাই দিবে, ফলে ইনভেস্টমেন্টও কমে যাবে আর ওই কারেন্সিরও ডিমান্ড কমে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্পেকুলেশন বা ধারণা করা। যদি ইনভেস্টররা মনে করে যে একটা দেশের সামনে একটা বুম হতে যাচ্ছে বা কোন একটা সেক্টর খুব ভালো হতে চলেছে, তখন তারা আগে থেকে ইনভেস্টমেন্টের প্ল্যান করে বা কারেন্সি কিনে রাখে, বা তারা ভাবতেছে যে 5 বছর 10 বছর পরে এটা কিছু একটা ভালো কিছু হবে। এই যে আগে থেকে যদি তারা কারেন্সি কিনে ইনভেস্টমেন্টের প্ল্যান করে, এই জিনিসটাও কিন্তু কারেন্সিকে অনেক বেশি স্ট্রং করে তোলে। তারা যত বেশি কারেন্সি কিনবে, তত বেশি তো কারেন্সির ডিমান্ড হচ্ছে। ভেরি সিম্পল। এটা কাইন্ড অফ ওই যে 15-16 বছর আগে একবার $1 গোল্ডেন কয়েনগুলো নিয়ে এমন স্পেকুলেশন হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? তখন এমনও হয়েছিল মানুষজন 100-200 টাকা দিয়ে একটা $1 কয়েন কিনছে ওই রকম। বাট ইনভেস্টররা অবশ্যই প্রপার অ্যানালাইসিস এবং অনেকগুলো ফ্যাক্টরস দেখে স্পেকুলেশনটা করে, হুজুকে অবশ্যই তারা গা ভাসা দেয় না। সো আই গেস আমরা মোটামুটি ক্লিয়ার যে একটা দেশের কারেন্সি কখন অনেক বেশি বাড়ে বা কখন অনেক বেশি কমে। এটা আই হোপ আমরা এখন জেনে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে ফেলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।